প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থভাবে বাসায় অবস্থান করছো, নিয়মিত পড়াশোনা করছো। সবাইকে শুভেচ্ছা জানাই আজকের অনলাইন ক্লাসে। আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তার সরকারি কলেজ, বগুড়া থেকে। জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আজকের সেই বিষয়টি শ্বসনের সর্বশেষ যে ক্লাসটি তোমাদের ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকের শিক্ষণফল ইলেকট্রন ট্রান্সপোর্ট কি বলতে পারবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ব্যাখ্যা করতে পারবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে জারণ বিজারণ সম্পর্কে জানতে পারবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তোমরা সবাই অবগত আছো যে আমরা শ্বসনকে 4টি পর্যায়ে ভাগ করেছি। গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ, অ্যাসিটাইল যেটা কোয়ে তৈরি করেছে আমাদের, ক্রেবস সাইকেল, এবং আজকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস অথবা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তোমরা সবাই জানো যে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন খুবই গুরুত্বপূর্ণ, কারণ শ্বসনের যে জায়গাগুলো যেখান থেকে আমাদের বিজারিত যৌগগুলো অর্থাৎ কোএনজাইমগুলো তৈরি হয়, সেগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এসে জারিত হয় এবং সেই জায়গা থেকেই এটিপি তৈরি হয়। অর্থাৎ আমাদের যে শক্তির আধার অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আমাদের যে কোনো ওয়ার্ক করতে গেলে সেই শক্তিগুলো তৈরি হয় এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে। আমরা এখন দেখব যে কিভাবে হয়। এখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কি আমরা একটু জেনে এই সংজ্ঞাটা দিতে চাই। সবাত শ্বসনের যে অংশে NADH2, NADPH2, FADH2 ইত্যাদি হতে ইলেকট্রন কতগুলো বাহকের মাধ্যমে স্থানান্তরিত হয় এবং ইলেকট্রনের এই স্থানান্তরকালে এটিপি তৈরি ও সবশেষে পানি উৎপন্ন করে থাকে ইলেকট্রন প্রবাহতন্ত্র বলে। তোমরা বুঝতে পারছো যে সবাত শ্বসনের যে অংশে NADH2, NADPH2 এবং FADH2 এগুলো হচ্ছে কোএনজাইম, এগুলো বিজারিত অবস্থা আছে। এই বিজারিত কোএনজাইমগুলো কতগুলো বাহকের মাধ্যমে স্থানান্তরিত হয়। এই স্থানান্তরকালে ইলেকট্রন কিছু শক্তি হারায় এবং এই হারানো শক্তি সঙ্গে এডিপি এবং আইপি যুক্ত হয়ে এটিপি তৈরি করে এবং শ্বসনে পানি উৎপন্ন হয়। তো এই হচ্ছে এর ডেফিনিশন। এটিকে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা প্রান্তীয় শ্বসন নামেও এদেরকে অভিহিত করতে পারি। 1880 সালে ম্যাকমোহন নামক একজন শারীরতত্ত্ববিদ এই পদ্ধতিটি আবিষ্কার করেন। ইটিএস এটি তাহলে সংগঠিত হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে যদি ইউক্যারিওটিক সেল হয়, আর প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কোষ ঝিল্লির সেই কোষ ঝিল্লিতে ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা সংগঠিত হয়। আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে অবস্থিত এই অবস্থানে ইটিএস সম্পন্ন হয়। এখন ইটিএস এর প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করি। ইটিএস এর প্রক্রিয়া: মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে অবস্থিত NAD, FAD কোএনজাইম কিউ, সাইটোক্রোম এনজাইম সমূহ সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3 দিয়ে গঠিত। এরা শক্তিমাত্রার ক্রমধারায় পরস্পর সজ্জিত হয় এবং একটি হতে পরবর্তীটি ইলেকট্রন স্থানান্তর করতে সক্ষম। অর্থাৎ এই যে এনজাইম সমূহ এবং তার সঙ্গে যে কোএনজাইম আছে তারা পরস্পর শক্তিমাত্রার ক্রমধারায় সজ্জিত থাকে এবং এক মাত্রা থেকে অর্থাৎ উচ্চ মাত্রা থেকে আস্তে আস্তে নিম্ন মাত্রার দিকে এরা সজ্জিত থাকে। আমরা পরবর্তী স্লাইডে দেখতে থাকি। একজোড়া ইলেকট্রন
ইটিএস এর মাধ্যমে উচ্চ শক্তিমাত্রা হতে নিম্ন শক্তিমাত্রায় ক্রমান্বয়ে স্থানান্তরিত হয়। ইলেকট্রনের এই স্থানান্তরের সময় যে শক্তি নির্গত হয় তা দিয়ে এটিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। আধুনিক ধারণা মতে মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে ইলেকট্রন পরিবহন তন্ত্র পরিচালনা করার জন্য 4টি কমপ্লেক্স পৃথক পৃথকভাবে কাজ করে। কমপ্লেক্সগুলো নিম্নরূপ। কমপ্লেক্স 1, এই কমপ্লেক্সে ডিহাইড্রোজেনেজ এনজাইম FMN ও কয়েকটি আয়রন সালফার কেন্দ্র থাকে। FMN এটি কিন্তু একটি কোএনজাইম ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। এই কমপ্লেক্সে NADH উপস্থিত হলে NADH ডিহাইড্রোজেনেজ এনজাইম দ্বারা জারিত হয়। এ সময় ইউবিকুইনোন বা কোএনজাইম কিউ নামে একটি ইলেকট্রন বাহক থাকে যা ইলেকট্রনকে কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 2 তে বহন করে। এখানে একটি এটিপি তৈরি হয়। তাহলে কমপ্লেক্স 1 এ আমরা খেয়াল করো ডিহাইড্রোজেনেজ এনজাইম FMN ও কয়েকটি আয়রন সালফার কেন্দ্র থাকে, যেখানে আমরা NADH2 বলবো। এখানে NADH2 এটি বিজারিত অবস্থায় আছে, এটি ডিহাইড্রোজেনেজ এনজাইম দ্বারা জারিত হয় এবং এই সময়ে কিন্তু কি হয়, ইউবিকুইনোন এটিকে আমরা কোএনজাইম কিউ নামে অভিহিত করে থাকি, একটি ইলেকট্রন বহন করে এটি কোএনজাইম কিউ, এবং ইলেকট্রন যখন বহন করে তখন ইলেকট্রন কিছু শক্তি হারায় এবং এই হারানো শক্তি দিয়েই কিন্তু এখানে একটি এটিপি তৈরি হয়। আর কোএনজাইম কিউ কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 2 তে ইলেকট্রনটা বহন করে। আমরা পরবর্তীতে দেখব এটি ফ্লোচার্টের মাধ্যমে। কমপ্লেক্স 2, এই কমপ্লেক্সে যুক্ত থাকে সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইম। এটি এক ধরনের ফ্ল্যাভোপ্রোটিন যার প্রস্থেটিক গ্রুপ হচ্ছে FAD, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এবং নন হেমিন লৌহ। সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এটি কিন্তু FAD এর সঙ্গে যুক্ত থাকে এবং এটি নন হেমিন লৌহ। দ্যাট মিনস এই সাকসিনেট ডিহাইড্রোজেনেজটি কিন্তু আয়রন নয়, নন আয়রন। হেমিন মিনস হচ্ছে কি এখানে আয়রন বলা হচ্ছে, নন হেমিন লৌহ। এই কমপ্লেক্সটি সাকসিনিক অ্যাসিড হতে ইলেকট্রন গ্রহণ করে। তোমরা জানো ক্রেবস চক্রে সাকসিনিক অ্যাসিড জারিত হয়ে ফিউমারিক অ্যাসিড উৎপন্ন করে। এই উৎপন্নের সময় সাকসিনিক অ্যাসিড হতে ইলেকট্রন গ্রহণ করে কোএনজাইম কিউ, এই স্থানান্তর করে, অর্থাৎ ইলেকট্রনটা সাকসিনিক অ্যাসিড হতে কোএনজাইম কিউতে স্থানান্তরিত হয় এবং এর ফলে কিন্তু এই কোএনজাইম কিউ বা ইউবিকুইনোন বিজারিত হয়। নেক্সট হচ্ছে কমপ্লেক্স 3। কমপ্লেক্স 3 তে আমরা দেখব এই কমপ্লেক্স গঠিত হয় সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম সি দিয়ে। তোমরা ইতিমধ্যেই জানো সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম সি। সাইটোক্রোম কিন্তু এক ধরনের এনজাইম, যে এনজাইমগুলো কিন্তু শক্তিমাত্রার উচ্চ থেকে নিম্ন ধারায় ক্রমান্বয়ে সজ্জিত থাকে। তো এই কমপ্লেক্স 3 তে সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম সি অবস্থান করে। সাইটোক্রোম বি এটি ধারণ করে নন হেমিন লৌহ। বিজারিত ইউবিকুইনোন যেটি আমরা কমপ্লেক্স 2 তে পেলাম, সেখান থেকে ইলেকট্রন এই কমপ্লেক্সে আসায় ইউবিকুইনোন জারিত হবে এবং ইলেকট্রনকে সাইটোক্রোম সি হতে স্থানান্তর করবে। এখানে একটি এটিপি তৈরি হয়। অর্থাৎ ইলেকট্রন যখন স্থানান্তরিত হয় ইউবিকুইনোন থেকে সাইটোক্রোম সি তে, তখন ইলেকট্রন কিছু এনার্জি লস করে এবং এই হারানো এনার্জি দ্বারাই এডিপি এবং পিআই এরা যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এটি সংগঠিত হয় কমপ্লেক্স 3 তে। নেক্সট হচ্ছে কমপ্লেক্স 4। কমপ্লেক্স 4, এই কমপ্লেক্সে আছে সাইটোক্রোম সি অক্সিডেজ
সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3। তাহলে কমপ্লেক্স 4-এ কিন্তু আমরা পাচ্ছি সাইটোক্রোম সি অক্সিডেজ, সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3। এখানে বিজারিত সাইটোক্রোম সি সাইটোক্রোম অক্সিডেজ এনজাইম দ্বারা জারিত হয়। শ্বসনের শেষ ভাগে আণবিক অক্সিজেনের উপস্থিতিতে এই জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় বলে একে প্রান্তীয় শ্বসন বলে। অর্থাৎ কমপ্লেক্স 4-এ আমরা দেখব যে এখানে অক্সিজেনের উপস্থিতিতে এই অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় বলে এটিকে আমরা প্রান্তীয় শ্বসন বা টার্মিনাল রেসপিরেশন বলা হবে। শ্বসনের সময় গৃহীত অক্সিজেন এই প্রান্তীয় শ্বসনে ব্যবহৃত হয় এবং এখানেও কিন্তু একটি এটিপি তৈরি হয়। কমপ্লেক্স 4-এ যে ইলেকট্রন স্থানান্তর হয় সেই স্থানান্তরের সময় কিন্তু একটি এটিপি তৈরি হয়। তাহলে ইলেকট্রনটা সাইটোক্রোম A3 থেকে কিন্তু অক্সিজেনে আসে এবং ইলেকট্রনের সর্বশেষ গ্রাহক কিন্তু আমরা বলতে পারি অক্সিজেন। আমরা দেখব ফ্লোচার্টে কিভাবে এটি ক্রমান্বয়ে কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 4-এ আসবে এবং 4-এ এসে অক্সিজেন ইলেকট্রনটা গ্রহণ করে পানি তৈরি করবে, সেটি আমরা দেখব। সাইটোক্রোম প্রবাহতন্ত্র, যেটি আমি বলছি যে সাইটোক্রোম এনজাইমগুলো শক্তিমাত্রার যে ক্রমান্বয় অর্থাৎ উচ্চ শক্তিমাত্রা থেকে নিম্ন শক্তিমাত্রা এরা সজ্জিত থাকে এবং এটি একটি প্রবাহের মতো কাজ করে। আমরা দেখব সেই প্রবাহতন্ত্র কিভাবে হয়। সাইটোক্রোম অণুগুলো লৌহ সমন্বিত ক্রোমোপ্রোটিন। আমাদের খুব খেয়াল করতে হবে সাইটোক্রোম অণুগুলো লৌহ সমন্বিত ক্রোমোপ্রোটিন, অর্থাৎ আয়রন, এটি ফেরাস এবং ফেরিক দুটো অবস্থায় থাকবে। এগুলো হচ্ছে ক্রোমোপ্রোটিন। ক্রোমো মিন্স হচ্ছে কালার, প্রোটিন। তাহলে প্রোটিনের সঙ্গে যদি প্রস্থেটিক গ্রুপ যদি পিগমেন্ট থাকে, দ্যাট মিন্স কালারফুল থাকে, সেটি হচ্ছে ক্রোমোপ্রোটিন। এবং এখানে লৌহ, তোমরা জানো এর কালারটা হয়ে থাকে রেড, ফলে এটি এক ধরনের ক্রোমোপ্রোটিন। সাইটোক্রোমে অবস্থিত জারিত লৌহ পরমাণু জারিত অবস্থায় ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, অর্থাৎ জারিত লৌহকে আমরা বলবো ফেরিক কন্ডিশন, আর ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হলে সেইটিকে আমরা বলবো ফেরাস কন্ডিশন। তাহলে সাইটোক্রোমে অবস্থিত জারিত লৌহ পরমাণু ইলেকট্রন গ্রহণ করে বিজারিত লৌহ পরমাণুতে পরিণত হয়। পর্যায়ক্রমে বিভিন্ন সাইটোক্রোম বিজারিত ও জারিত হয়ে ইলেকট্রনের উচ্চ বিজারণ বিভব থেকে নিম্ন বিজারণ বিভবে পৌঁছায়। ইলেকট্রন স্থানান্তরের এই পথে কয়েকটি পর্যায়, দ্যাট মিন্স কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3 এবং কমপ্লেক্স 4 নির্গত শক্তি দ্বারা এডিপি ও পিআই যুক্ত হয়ে এটিপি গঠন করে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই স্লাইডে ইলেকট্রন স্থানান্তরের এই পথে কয়েকটি পর্যায়, যে পর্যায়গুলো কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3 এবং কমপ্লেক্স 4, এই ক্ষেত্রে এসে নির্গত শক্তি, ইলেকট্রন যে শক্তিটা নির্গত করে সেই শক্তি এডিপি এবং পিআই, অর্থাৎ সেই শক্তির দ্বারা এডিপি তোমরা জানো অ্যাডেনোসিন ডাইফসফেট এবং পিআই হচ্ছে ফসফেট ইনঅর্গানিক, যুক্ত হয়ে এটিপি গঠন করে। জারণ বিক্রিয়ার পথে এইভাবে এটিপি সংশ্লেষকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। তাহলে প্রশ্ন যদি করা হয় যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি, হ্যাঁ, তাহলে কি বলবে তোমরা বলবে যে জারণ বিক্রিয়া পথে ইলেকট্রন যে শক্তি হারায় সেই হারানো শক্তি দ্বারা এডিপি এবং পিআই যুক্ত হয়ে যে এটিপি গঠন হয়, সেই এটিপি গঠনকে আমরা বলবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ক্লিয়ার? হ্যাঁ, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এভাবে বিজারিত কোএনজাইমগুলো জারিত হয়ে পুনরায় ক্রেবস চক্রের বিক্রিয়ায় অংশ নেয়। অর্থাৎ যে বিজারিত কোএনজাইমগুলো ছিল সেগুলো জারিত হবে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে এসে জারিত হয়ে পুনরায় ক্রেবস সাইকেলে অংশ নেবে এবং গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ এবং ক্রেবস চক্রে উৎপন্ন NADH2
NADPH2 এবং FADH2 ETS বা ETC এর মাধ্যমে জারিত হয়ে পুনরায় যেটি NAD, NADP এবং FAD তে পরিণত হয়। তাহলে এই যে কোএনজাইমগুলো যারা ক্রেবস সাইকেলের বিভিন্ন পর্যায়ে উৎপন্ন হয়েছে, এরা বিজারিত অবস্থায় থাকে। এই ETS ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ETC ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এসে এরা জারিত হয় এবং এই প্রক্রিয়াকালেই কিন্তু ইলেকট্রন শক্তি নির্গত করে এবং এই হারানো শক্তি দ্বারাই ADP এবং PI যুক্ত হয়ে ATP তৈরি করে। এবং আমাদের শ্বসনের মূল টার্গেট হচ্ছে ATP উৎপাদন, কারণ আমরা জানি শ্বসনের মাধ্যম দিয়ে আমাদের কোষের মাইটোকন্ড্রিয়া যে ATP তৈরি হয় তার দ্বারা জীব, সেটি প্ল্যান্ট হতে পারে বা অ্যানিমাল হতে পারে, তারা নিজেদের এনার্জিগুলো তৈরি করে, যে এনার্জির দ্বারাই কিন্তু জীবন প্রবাহ বা জীবন ক্রিয়া কিন্তু সংঘটিত হয়। তো আমরা এখন দেখি যে নেক্সট স্লাইডে ETC ইলেকট্রন প্রবাহকালে গ্লাইকোলাইসিসের প্রতি অণু NADH2 হতে দুটি, খুব ভালো করে খেয়াল করো যে ইলেকট্রন প্রবাহকালে ETCতে গ্লাইকোলাইসিসের প্রতি অণু NADH2 হতে দুটি এবং ক্রেবস চক্রের প্রতি NADH2 হতে তিনটি। আমরা বলেছি NADH2 নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড রিডিউসড হাইড্রোজেন অর্থাৎ বিজারিত অবস্থায় আছে এটি, অথবা NADPH2 নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট সেটি। এখানে মূল কথাটি হচ্ছে যে গ্লাইকোলাইসিসের যে NADH2 বা তৈরি হবে সেখান থেকে দুটি ATP এবং ক্রেবস চক্রের প্রতি NADH2 হতে তিনটি এবং প্রতি FADH2 হতে দুটি ATP উৎপন্ন হয়। তাহলে NADH2 হতে ATP উৎপাদন ভ্যারিয়েশন এখানে খেয়াল করছি আমরা, যে গ্লাইকোলাইসিসে যে NADH2 তৈরি হয় সেটি থেকে দুটো ATP, আর পরবর্তীতে ক্রেবস সাইকেলে যে NADH2 তৈরি হবে সেখান থেকে তিনটি ATP তৈরি হবে। আর ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন থেকে দুটো ATP তৈরি হয়। ETC ATP উৎপন্ন হয় যথাক্রমে NADH2 জারণের সময়, সাইটোক্রোম B জারণের সময় এবং সাইটোক্রোম A জারণের সময়। সর্বনিম্ন শক্তি বলয়ে ইলেকট্রন সাইটোক্রোম A3 থেকে অক্সিজেনে স্থানান্তরিত হয়, যেটি আমি ইতিপূর্বে বলেছি, এবং বিজারিত সাইটোক্রোম C প্রান্তীয় শ্বসনে অক্সিজেনকে ব্যবহার করে সাইটোক্রোম অক্সিডেজ এনজাইমের সাহায্যে জারিত হয়ে পানি উৎপন্ন করে। এখানে দুই অণু বিজারিত সাইটোক্রোম C, তোমরা খেয়াল করো ব্র্যাকেটের মধ্যে 2 মলিকুল সাইটোক্রোম C, এটি বিজারিত আছে অর্থাৎ ফেরাস কন্ডিশন আছে, দুটি ইলেকট্রন ত্যাগ করে পুনরায় জারিত সাইটোক্রোম C তে, দ্যাট মিন্স 2 মলিকুল সাইটোক্রোম C জারিত, দ্যাট মিন্স ফেরিক কন্ডিশনে পরিণত হয়। নির্গত দুটি ইলেকট্রন অক্সিজেন পরমাণু ও দুটি হাইড্রোজেন আয়নের সঙ্গে যুক্ত হয়ে H2O অর্থাৎ পানি গঠন করে। কাজেই ETS এ অক্সিজেনই হলো ইলেকট্রনের শেষ গ্রহীতা। তোমরা ইলেকট্রন যে প্রবাহ হচ্ছে সাইটোক্রোম এনজাইমের মধ্য দিয়ে, সেই প্রবাহতন্ত্রের কিন্তু সর্বশেষ আমরা বলছি যে ইলেকট্রনে গ্রহীত হবে ETS বা ETC তে অক্সিজেন। এই অক্সিজেন বায়ু থেকে গ্রহণ করা হয়, যা পত্ররন্ধ্রের মাধ্যম দিয়ে কোষের ভিতরে প্রবেশ করে। তাহলে আমরা জানি যে শ্বসনের সময় আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ এবং পানি উৎপন্ন করি। তো এই পানি যে তৈরি হয়, তাহলে এই অক্সিজেন যুক্ত হয়, তার সঙ্গে দুটো প্রোটন এবং দুটো ইলেকট্রন মিলিত হয়ে এক অণু পানি তৈরি করে। আমরা সেই কাঙ্ক্ষিত ইলেকট্রন প্রবাহতন্ত্র ETS আমরা দেখি। তোমরা খেয়াল করো এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, কোএনজাইম NAD FADH2 কোএনজাইম Q
এবং সাইটোক্রোম যে এনজাইম সমূহ আছে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, সাইটোক্রোম A3 এইভাবে ক্রমান্বয়ে সজ্জিত এবং এটি ইলেকট্রনের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। আমরা কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3 এবং কমপ্লেক্স 4 এই চারটি বর্ণনা করেছি। তোমরা খেয়াল করো যে প্রথমেই কমপ্লেক্স 1 এ আমাদের যুক্ত হয়ে আছে NADH এবং FAD। এই দুটো যখন কমপ্লেক্স 1 এ অবস্থান করে তখন NADH বা NADPH দ্বারা বিজারিত অবস্থায় আছে। এই হাইড্রোজেন দুটো কিন্তু FAD এটি জারিত অবস্থায় আছে তাকে প্রদান করে। FAD হাইড্রোজেন গ্রহণ করে FADH2 বিজারিত হয়। অন্যদিকে NADH বা NADPH2 হাইড্রোজেন ত্যাগ করে জারিত হয় এবং এই প্রক্রিয়াকালে যে স্থানান্তরকালে ইলেকট্রনের যে শক্তি নির্গত হয় ADP এবং PI যুক্ত হয়ে এখন ATP তৈরি হয়। দেন FADH2 যে হাইড্রোজেনটি গ্রহণ করে সেটি সাইটোক্রোম কিউ বা এটিকে আমরা বলেছি ইউবিকুইনন, এটি কিন্তু জারিত অবস্থায় আছে। এই হাইড্রোজেনটা গ্রহণ করে সে বিজারিত হয়। অপরদিকে FADH2 হাইড্রোজেনটা ত্যাগ করে FAD অবস্থায় অর্থাৎ জারিত অবস্থায় ফিরে আসে। এই সাইটোক্রোম কিউ এই হাইড্রোজেনটি এবং সাইটোক্রোম বি তোমরা খেয়াল করো কোএনজাইম কিউ এটি ইউবিকুইনন, এই হাইড্রোজেন সে প্রদান করবে সাইটোক্রোম বি কে। সাইটোক্রোম বি এখানে কিন্তু জারিত আছে ফেরিক যে Fe অর্থাৎ ফেরাস এবং ফেরিক আমি বলেছিলাম যে বিজারিত হলে ফেরাস এবং জারিত হলে ফেরিক। তাহলে সাইটোক্রোম বি এই যে ফেরিকটা জারিত অবস্থায় আছে সেই হাইড্রোজেনটা গ্রহণ করবে, গ্রহণ করে সে বিজারিত হবে। আর কোএনজাইম কিউ হাইড্রোজেনটা সে রিলিভ করবে, মুক্ত করে দিবে এবং সেটি পুনরায় জারিত হয়ে যাবে। এই কোএনজাইম কিউ এবং সাইটোক্রোম বি এর এই মাঝখানে যখন হাইড্রোজেনটা ট্রান্সমিটেড হয় তখন হাইড্রোজেন ভেঙে গিয়ে তোমরা জানো দুটো প্রোটন এবং দুটো ইলেকট্রন তৈরি হয়। ফলে সাইটোক্রোম বি ফেরিক ইলেকট্রন দুটো গ্রহণ করে ফেরাসে পরিণত হয়। ঠিক আছে, এই ইলেকট্রনটা এইভাবে যখন সাইটোক্রোম বি থেকে সাইটোক্রোম সি এর মধ্যে যে স্থানান্তর হয় সেই স্থানান্তরের সময় ইলেকট্রনটা সাইটোক্রোম সি এটি কিন্তু জারিত অর্থাৎ ফেরিক কন্ডিশন আছে, আর সাইটোক্রোমের বি এটি ফেরাস কন্ডিশন আছে। ফলে এই ইলেকট্রনটা যখন সাইটোক্রোম সি কে প্রদান করে জারিত ইলেকট্রনটা তখন এটা বিজারিত হয়ে যায়। এই যে ইলেকট্রনটা সেখানে বিজারিত হয়েছে এবং এই ধাপে ইলেকট্রন কিছু শক্তি লস করবে এবং এই হারানো শক্তি দ্বারা এডিপি এবং পিআই যুক্ত হয়ে এই ধাপে এখনো এটিপি তৈরি হবে। দেন সাইটোক্রোম সি যে ইলেকট্রন গ্রহণ করে আছে সেই ইলেকট্রনটি ট্রান্সমিট করবে সাইটোক্রোম এ এর কাছে। তোমরা দেখো এই সাইটোক্রোম এ ইলেকট্রনটা গ্রহণ করছে, এটি জারিত ছিল, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে যাবে। অনুরূপভাবে সাইটোক্রোম সি ইলেকট্রনটা ত্যাগ করে জারিত হয়ে যাবে। এই সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3 আমরা সাইটোক্রোম এর ইলেকট্রনটা সাইটোক্রোম A3 কে প্রদান করবে। ফলে সাইটোক্রোম A3 যে জারিত ফেরিক কন্ডিশন সেটা ফেরাসে পরিণত হবে, বিজারিত হয়ে যাবে এবং এই ইলেকট্রন যখন সাইটোক্রোম A থেকে সাইটোক্রোম A3 মাঝখানে আসবে সেই পথেও একটি এটিপি তৈরি হবে, অর্থাৎ ইলেকট্রন স্থানান্তরকালে যে শক্তি হারাবে সেই হারানো শক্তি দ্বারাই এটিপি পিআই যুক্ত হয়ে এখনো এটিপি তৈরি করবে। এই ইলেকট্রনটি সর্বশেষ গ্রহণ করবে, তোমরা দেখতে পাচ্ছ হাফ অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে আর এই দুটো যে প্রোটন আমরা রিলিজ করে দেখিয়েছিলাম এই প্রোটন দুটি ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে দুটো হাইড্রোজেন এবং এই অক্সিজেনকে যুক্ত করে পানি তৈরি করবে। তাহলে এই হচ্ছে মোটামুটি ইলেকট্রন প্রবাহতন্ত্র। এখানে তোমাদের খুব খেয়াল করতে হবে যে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3 এন্ড কমপ্লেক্স 4 এই কমপ্লেক্সগুলো আসলে গঠিত হয়েছে আমাদের কোএনজাইম। কি কোএনজাইম? NAD, FAD, কোএনজাইম কিউ, আর এখানে কিছু এনজাইম আছে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম
A3। তাহলে তোমাদের একটু খেয়াল করতে হবে এটি আঁকানোর সময় যে সাইটোক্রোম যে সিকোয়েন্স সেটি হচ্ছে BC, A এবং A3। B এর পরে C ক্রমান্বয়ে আসে, A এর পর A3 এখানে উল্লেখ করা হয়েছে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো যে ইলেকট্রনের যে স্থানান্তর খুব খেয়াল করো, এই ইলেকট্রনটা, এই দুটো ইলেকট্রন এখানে রিলিজ হচ্ছে এবং দুটো প্রোটন। ইলেকট্রনটা কিন্তু সাইটোক্রোম B থেকে এই অ্যারো পথে সাইটোক্রোম C, দেন এই অ্যারো পথে সাইটোক্রোম A, দেন সাইটোক্রোম A3, দেন অক্সিজেন হয়ে এই ইলেকট্রন দুটি আবার প্রোটনের সঙ্গে যুক্ত হয়ে পানি তৈরি করছে। এটি হচ্ছে আমাদের ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের দলীয় কাজ হিসাবে গ্রুপ A এবং গ্রুপ B বরাবরের মতোই গ্রুপ A জোড় সংখ্যক রুলধারী, তোমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের যে ফ্লো চার্টটা আমি দেখালাম সেটি তোমরা তৈরি করবা, এবং তৈরি শুধু করবাই না, এটি তোমাদের মনের মধ্যে আত্মস্থিত করে নিয়েই তোমরা এটিকে মনের আয়নায় একদম স্থায়ীভাবে বসিয়ে দিবা। রিড অনলি মেমোরি, যেটা আমরা বলে থাকি যে ব্রেনের রমে প্রবেশ করাবা। দেন গ্রুপ বি তোমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের যে কোএনজাইমগুলো আমরা দেখলাম, এবং সাথে সাথে এনজাইমগুলো, তাদের নামগুলো তোমরা লিখবা এবং সাথে সাথে নামগুলো মুখস্থ করবা। হ্যাঁ, আজকে আমার এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই ক্লাস যারা ধৈর্য সহকারে শুনলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে সাথে এই ক্লাস চলাকালে কোনো জায়গায় যদি তোমাদের কোনো অসুবিধা মনে হয়, কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে তোমরা ইনফর্ম করবা কিংবা তোমরা কমিউনিকেট করবা আমার সঙ্গে, এবং এটি ভালোভাবে আত্মস্থ করবা যেন রেসপিরেশনের যে মূল জায়গাটি, কিভাবে এটিপি তৈরি হয়, সেই জায়গাটি যেন বুঝতে অসুবিধা না হয়। তোমাদের রিটেন পরীক্ষায় কিংবা ভাইভা পরীক্ষাতে যেন এই প্রশ্নগুলো উদয় হলে তোমরা ভালোভাবে আনসার করতে পারো, সেই আশাবাদ ব্যক্ত করি। এবং সাথে সাথে তোমরা যে সুস্থ থাকবা, সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবারের সঙ্গে অবস্থান করবা, এবং স্বাস্থ্যবিধি যে মেনে তোমরা অবশ্যই বারবার সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতগুলো পরিষ্কার করবা, এবং সাথে সাথে বাইরে যদি গমন করতে হয় মাস্ক পরিধান করবা, হ্যান্ড গ্লোভস পরিধান করবা। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।